প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি। আরও রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত। ধন্যবাদ। ফয়েজ আহমদ, সংলাপ চলছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, বক্তব্য আসছে, আপনারা লাইভ করছেন। রাজনৈতিক উত্তাপ কি কিছুটা কমছে? এর সঙ্গে আরেকটা যোগ করে দেই, সরকার এবং রাজনৈতিক দলের মধ্যে গ্যাপটা কমছে বলে অনেকের ধারণা করছে। আপনারা ভেতর থেকে কি মনে হচ্ছে আপনাদের? প্রথম কথা হচ্ছে, ব্যক্তিগতভাবে আমি মনে করি না বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ কমে যাওয়া উচিত। বাংলাদেশের রাজনৈতিক ইতিবাচক উত্তাপ খুব জরুরি। রাজনৈতিক চর্চা, আপনি যদি জুলাই আগস্টে যে দেয়াল লিখন সেখানেও দেখেন যে এখানে রাজনৈতিক আলাপ জরুরি। নিষেধ কেটে দিয়ে এই তরুণ প্রজন্ম সেখানে জরুরি বলেছে। সুতরাং রাজনৈতিক আলাপ আলোচনাটা জরুরি, রাজনৈতিক যে বাহাস সেটা জরুরি। আর আপনি যেটা বলছেন যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলির দূরত্ব কিছুটা কমছে কিনা, আমি আসলে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ওই অর্থে কোনো দূরত্ব দেখি না। আপনি যদি প্রথম কথা এভাবে চিন্তা করেন যে সরকার যতগুলি কাজ করবে প্রত্যেকটাতে তো বসে বসে রাজনৈতিক দলগুলির সঙ্গে সিদ্ধান্ত নেবে না। সেজন্য আপনি সার্বক্ষণিক সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলিকে মিলেমিশে একাকার হয়ে থাকবে, এটা দেখাটা উচিত না, এটা স্বাভাবিকও না। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলির নিয়মিত যোগাযোগের জায়গা, আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা, প্রকাশ্য অপ্রকাশ্য আলাপের জায়গা, সেটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা সবসময় স্মুথ আছে, সেটা নিয়ে কখনো কোনো সংকট তৈরি হয়নি। তাহলে সংকটটা কোথায়? আপনি যে প্রশ্নটা করেছেন একদমই অমূলক প্রশ্ন তো আপনি করেননি, একটা সংকট তো আছে। সংকটটা হচ্ছে যে আমাদের সঙ্গে সরকারের দিক থেকে যখন আলাপ আলোচনা হয়, সরকারের সঙ্গে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ যখন হয়, তখন আমরা যেটা দেখি সেটা খুব আন্তরিক, সেখানে কোনো ঝামেলা দেখি না। আবার রাজনৈতিক দলগুলি সে কিন্তু শুধুমাত্র তার রাজনীতি করবে, সরকারকে সহযোগিতা করার জন্যই তার রাজনীতি আটকে থাকবে এরকম না। রাজনৈতিক দলের ক্যানভাস অনেক বড়, তার দেশব্যাপী নেতাকর্মী, দেশব্যাপী সমর্থক, তার সামনে নির্বাচনের চিন্তা, তার নিজস্ব রাজনৈতিক ইডিওলজিকে আরো সম্প্রসারিত করে সেখানে রাজনৈতিক প্রভাব বাড়ানোর একটা চিন্তা আছে। সেই জায়গা থেকে সে এক ভিন্ন রকমভাবে রাজনৈতিক চিন্তাটা করে। কিন্তু তার ওই রাজনৈতিক বয়ান, বিবৃতি এসবের মধ্য দিয়ে তাকে সবসময় এই সরকারের সঙ্গে আমি অনুগত হয়ে আছি বা সরকার আমার অনুগত হয়ে আছে এরকম জিনিস যদি প্রমাণ করে বা বলতে থাকে, তাহলে কিন্তু মানুষের আর বিকল্প বা সরকার কোনো ভুল করলে এই সরকারের দোষ কেউ ধরে দিবে সেই বিকল্প মানুষ তো চোখে দেখবে না। সুতরাং রাজনৈতিক দলগুলি যে এক ধরনের সুপারভিশনের জায়গায় রয়েছে, তারা যে সবসময় একটা সার্ভিলেন্সের মধ্যে রেখেছে সরকারকে, এটাও তার নেতাকর্মীকে, দেশবাসীকে তার এই হাজিরাটাও দিতে হবে। আমি মনে করি সেই জায়গা থেকে সে তার রাজনীতিটুকু করছে। এটাই আমাদের এখানে পলিটিক্যাল মিসপারসেপশন তৈরি হয় অনেক সময়। অনেকে মনে করে বুঝি সরকারের সঙ্গে অমুক দলের খুব ঘনিষ্ঠ সম্পর্ক, অমুক দলের দূরত্ব অনেক বেড়ে গেছে। সরকারের দিক থেকে সরকার এভাবে মনে করে না, সরকার এরকম দূরত্ব দেখে না আসলে। তো এই কারণে আমি আপনার দ্বিতীয় প্রশ্নের জায়গাটা বলছি যে দূরত্ব কমেছে কি কমেনি, এই বিষয়টা আসলে একরকম অমূলক। এই বিবেচনায় সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলির কোনো দূরত্ব আমরা ওই অর্থে কখনোই দেখিনি। 8 আগস্টের পর থেকে যখন সরকার গঠিত হলো, সেটা নিয়ে কখনোই অনেক ক্ষেত্রে অনেক সিদ্ধান্তের জায়গায় সরকার মনে করেছে এখন রাজনৈতিক দলগুলির সঙ্গে আলাপ করা জরুরি, তাদেরকে ডেকেছে, তাদের সঙ্গে বসেছে, কথাবার্তা বলেছে। তো আবার আমরা তো এরকমও দেখেছি যে কোনো কোনো রাজনৈতিক দল এই সমস্ত আলাপ আলোচনায় যদি ডাক না পায়, তারা অভিমান করেছে যে আমাদেরকে কেন ডাকলেন না। সুতরাং অভিমানের এই সম্পর্কটা যাদের সঙ্গে আছে তাদের সঙ্গে দূরত্বের কোনো ব্যাপার নেই আসলে। ডক্টর জাহিদ, আসলে সংস্কার কিন্তু এই প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের নয়, এটি তো আসলে রাজনৈতিক দলগুলিরই একটা এজেন্ডা। তাহলে এই সংস্কারের সংকটটা হচ্ছে কেন? এখন সমস্যা দুটো দাঁড়িয়ে আছে। একটা হলো সংস্কারের ব্যাপ্তি কতটা হবে। একটা জিনিস আমরা খেয়াল করি, আমি 5 তারিখের পর থেকে আমাদের পলিটিক্যাল স্ফিয়ারে মূল সমস্যা যেটা দেখছি, আমরা সংস্কার বিষয়টাকে ওভার এস্টিমেট করছি। কেউ কেউ আমরা মনে করছি যে বাংলাদেশের 5 আগস্টের পর যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এখানে আমরা অনেকগুলো আইন, অনেকগুলো সেক্টরের, অনেকগুলো পারলে একটা নতুন সংবিধান লিখে ফেলা, এগুলো যদি করে ফেলতে পারি, তাদের ভাষায় ফ্যাসিস্ট শাসন আর কোনোদিন আসবে না। একেবারেই ভুল তত্ত্ব। আমি প্রায় বলছি যে আমি যে কারোর সাথে এই বিষয়ে ডিবেট করতে প্রস্তুত আছি। কোনো কনস্টিটিউশন ফ্যাসিবাদ ঠেকায় না। তারও পরে এটাও যোগ করে রাখি, কারণ এই দ্বিমত পোষণ করে ঠেকায় এই কারণে একদম সাম্প্রতিক উদাহরণ। আপনি আমার চেয়ে এই বিষয়ে খোঁজ খবর রাখেন, ইন্টারন্যাশনাল ইস্যুতে আপনার একটা আলাদা আমি দেখেছি যোগ প্রবণতা আছে জানার।
ডক্টর জাহিদ, এটা কিন্তু জি আপনি জি, অনেকবার, এই কারণে আমি নিজেও এই টক শোতে ইন্টারন্যাশনাল বিষয়ে আপনার সাথে আলোচনা করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। জি। ট্রাম্পের মতো লোককে কিন্তু ঠেকিয়ে দেওয়া হয়েছে, তাদের সাংবিধানিক এই অধিকারটা রয়েছে কারণে। আমি তাহলে ট্রাম্পের উদাহরণ যখন আনলেন, ট্রাম্পেরই একদম রিসেন্ট উদাহরণটা দিই। এল সালভেদরের এক নাগরিককে ট্রাম্প তার দেশে পাঠিয়ে দিয়েছে জি। জোর করে। জি। সেই নাগরিক যাওয়ার সময় উনি বৈধ ছিলেন, তাকে অবৈধভাবে পাঠানো হয়েছে, উনি মামলা করে গেছেন। শেষ পর্যন্ত সেই মামলা লোয়ার কোর্ট হয়ে সুপ্রিম কোর্টে গিয়ে রায় হয়েছে তার পক্ষে যে তাকে ফিরিয়ে আনতে সরকারকে ফ্যাসিলিটেট করতে হবে। ট্রাম্প কথা শুনে নাই তো সুপ্রিম কোর্টের। আব্রেগো গার্সিয়া কেস এখন সারা পৃথিবীর আলোচনার বিষয়। নিঃসন্দেহে। এখন আমেরিকাতে আলোচনা হচ্ছে, একটা দেশের সুপ্রিম কোর্টে রায় দিয়েছে, সরকার যদি সেটা না মানে তাহলে কি করার আছে? সত্যি করা হচ্ছে, কিছু করার নাই। আমি একদিন ওইখানকার ওই সলিউশনটা নেই ওদের কাছে এখন। না না নেই, হবে না, আইনগত নেই। কোথাও নেই। ইনফ্যাক্ট এটা সলিউশন নিয়ে একটা পলিটিক্যাল সায়েন্টিস্ট এসেছেন ইয়েল ইউনিভার্সিটির, ইফ আই এম নট রং, সিএনবিসি বা কোনো একটা চ্যানেলে, তাকে জিজ্ঞেস করছে এখন কি করার আছে। ওনার ওই ফান্ডটা আমার এত ভালো লেগেছে, উনি বলছেন সুপ্রিম কোর্টের একটা সেনাবাহিনী লাগবে আলাদা, সুপ্রিম কোর্টের একটা পুলিশ লাগবে আলাদা। যদি সুপ্রিম কোর্টের আদেশ প্রেসিডেন্টও না মানে, সুপ্রিম কোর্ট তার সেনাবাহিনী পাঠায় সেটা কিন্তু কার্যকর আপনারা করাবে। কিন্তু একসময় বলতেন যে জি। বর্তমান যে সংবিধান বহাল রয়েছে, যে কোনো সুষ্ঠুভাবে সুন্দরভাবে একদম চমৎকার একটা নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার পরেও সে সহজেই স্বৈরাচার হয়ে উঠতে পারে। এটা আমি কখনো বলিনি। এই আলাপটা ছিল এবং আমি জি। প্রথম দিন থেকে এটা ফাইট করেছি। আমি আপনাকে আরেকটা উদাহরণ দিই। ধরুন ইউরোপের মাটিতে এখন নিও ফ্যাসিজম, নিও নাজিজম উঠছে। জি। জার্মানিতে গত যে নির্বাচনটা হলো, এএফডি বলে যে পার্টিটা, নিও নাজি পার্টি, এবং এই পার্টিটা নিষিদ্ধ করা হবে কিনা সেই আলাপও হচ্ছিল। ওর দ্বিগুণ সিট পেয়েছে এবং খুবই ভয় আছে যে সে ক্ষমতায় চলে যেতে পারে। ইটালিতে নিও ফ্যাসিস্ট, ব্রাদার অফ ইটালি, জর্জিয়া মেলানির দল ক্ষমতায় আছে। আমরা কি কেউ ইউরোপে বা আমেরিকায় এই আলাপ দেখছি সবাই নতুন করে সংবিধান লিখবো? একটা দেশে হচ্ছে, একটা দেশেও না। ধরুন ইটালিতে তো নিও ফ্যাসিস্টরা পাওয়ারে চলে এসছে, অন্যরা কি বলছে আমাদের সংবিধান লিখে এদের আগমন ঠেকাতে হবে? জার্মানিতেও কি এই আলাপ হচ্ছে? ট্রাম্প একটা ফ্যাসিস্ট, তো বিজেপি একটা ফ্যাসিস্ট দল। ভারতে কি এই আলাপ হচ্ছে আমরা সংবিধান এমন ভাবে লিখবো যাতে বিজেপির দল আর ক্ষমতায় আসতে না পারে? নো। না, সেটা ডিপেন্ড করবে জি। যখন আপনার যাদেরকে আপনি ফ্যাসিস্ট বলছেন বা জি। যে শাসন ব্যবস্থার উপর আপনার আস্থা নেই, জি। এটা আমি রাজনৈতিক আলোচনার জন্য জি। বলছি। যখন ওই শাসন ব্যবস্থাটা ভেঙে পড়বে, যাদের মাধ্যমে ভেঙে পড়বে, সেখান থেকে কি আওয়াজটা আসে সেটার উপর। আপনি ধরুন শেখ হাসিনা ফ্যাসিস্ট, সেখানে ফ্যাসিস্ট ছিল না, আমার অন্য আলোচনা আছে। আচ্ছা, সেখানে মাফিয়া ছিল। শেখ হাসিনা ধরুন আমরা তাকে মাফিয়া, fascist আমি বলি না। আপনার সঙ্গে জি। একমত হলাম, জি। মাফিয়া। শেখ হাসিনা মাফিয়া, আমরা এই মাফিয়াতন্ত্রের অবসান চেয়েছি। জি। আমরা কি মাফিয়াতন্ত্র থাকা অবস্থায় কখনো বলেছি এই সংবিধান চেঞ্জ করতে হবে? বলি নাই। এই মাফিয়াতন্ত্রের কথা বলছেন, আবার আপনি যখন সংবিধান দিয়ে ঠেকানো যায় না, সেটা তো আমি আংশিকভাবে একমত। এই কারণে শেখ হাসিনাও তো অবৈধ ক্ষমতা দখল সাংবিধানিকভাবে কোটানকোট বন্ধ করেছে, তাই না? তো এগুলি আসলে সংবিধান দিয়ে হয় না, কিন্তু আমরা একটা গণতান্ত্রিক সংবিধানের প্রত্যাশা তো করতেই করি। আমি আপনার সাথে একমত। আমি কিন্তু এখানে এরপরে একটা যোগ করে দিই, আমি এক জিনিস না, একটু যোগ আমি করি আপনার সঙ্গে কথাটা। একটা যোগ করি। জি জি ডক্টর জাহিদ, আপনি কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জায়গায় একটা কাজ জি। করেছেন। জি। নির্বাচন সংস্কার কমিশনের আপনার সদস্য। আমি অন্তত ব্যক্তিগতভাবে আপনার অনেক চিন্তা চেতনা খুব পছন্দ হয়েছে। আপনি খুব আগ্রহের সাথে কাজটা করেছেন। জি। যারা মনে করেছে এটা ঠিক আছে, এটা কাজ পেলাম তা না। আপনি কিন্তু আপনার একটা যোগ প্রবণতা ছিল এই কাজটার প্রতি। এখন সেটাও যদি দেখেন বাস্তবায়ন হয় না, তাহলে কি করবে? আসছি। আমি ফয়েজ ভাইয়ের এই কথাটা একটু যোগ করতে চাই। আমি একমত। মানে আমরা সংস্কার বা সংবিধান এগুলোকে ওভার এস্টিমেট করব না। রাইট। আমি আন্ডার এস্টিমেটও করতে চাই না, কিন্তু আমরা ওভার এস্টিমেট করছি। আমি জাস্ট এইটুকু ভেঙে দিতে চাই। জি জি। সো প্রবলেমটা ওই জায়গায় দাঁড়িয়েছে যে সংস্কারটা এই পর্যন্ত করে ফেললে ভালো হবে, সব ঠিক হয়ে যাবে। এই জায়গাটা ঠিক না। আমি আরেকটা উদাহরণ দেই, আমার যে কমিশন সেটারই আরো প্রমাণ হবে এটা। সংসদ নির্বাচন হয় যে আইনে, আরপিওতে আমরা অনেকগুলো মেজর সংশোধনী সাজেস্ট করেছি। আরপিওর একটা মেজর সংশোধনী হয়েছিল 2011 সরকারের সময়, জি, জি। 7-8-এর সময়। অনেক চমৎকার, এবং এর মধ্যে আওয়ামী লীগ আসার পর সবগুলো গ্রহণ করে নাই, অনেকগুলো বাদ দিয়েছে, কিন্তু অনেকগুলো রেখেছে। সো আমি যেটা বলতে চাই, নির্বাচন রাজনৈতিক দল নিবন্ধন হ্যাঁ, আইনটাই ওখানে অনেক ঢুকেছে কিছু। ওই সময়। অনেক কিছু না ভোট বাদ দিয়ে দিয়েছে, কিন্তু অনেক কিছু রয়ে গেছে। তো এই যে আরপিওটা এখনো আছে, এটা 91, 96, 2001-এর আরপিও চাইতে ফার বেটার। বুঝেন কিন্তু? তো আগের খারাপ আরপিও দিয়ে 91, 96, 2001, 2008 পর্যন্ত 8টা নতুনটাই হয়েছে, 2001 পর্যন্ত ভালো নির্বাচন হয়েছে। নির্বাচন হয়েছে। আর হাসিনার 3টা নির্বাচন কিন্তু এই ভালো আরপিও দিয়ে হয়েছে। এবং নির্বাচন খারাপ হয়েছে। তাই না? তার মানে এটাই বলতে চাইছি আসলে আমরা যাতে এই রকম আত্মতৃপ্তিতে না ভুগি। এখন সংকটটা কোথায়? দলগুলো চাইছে
কিন্তু কতটুকু করব, কতটুকু করা যাবে এটা নিয়ে দ্বিমত তৈরি হয়েছে এবং এটা খুব স্বাভাবিক। প্রত্যেকটা দল একইভাবে ভাববে না। আমি একদম অনেস্টলি এই কথাটা বলতে প্রস্তুত আছি। যেই দল আজকে অনেক সংস্কারও চাইছে, সেই দলটা যদি ক্ষমতায় যাওয়ার মতো হতো, সে চাইতো কিনা আমার প্রশ্ন আছে। আবার যে দলটা আজকে কম চাইছে, সে যদি ক্ষমতায় না যাওয়ার অবস্থায় থাকতো, সে আরো বেশি চাইতো কিনা, সব আলাপ আছে। সব প্রত্যেকের বাস্তবতা ভিন্ন। সংকটটা আরেকটা জায়গায় তৈরি হয়েছে। আমি গতকাল জনাব সালাউদ্দিন আহমেদের বক্তব্যে এই জিনিসটা ছিল, এটা নিয়ে আমি অনেক দিন থেকে কথা বলছি। একটা পত্রিকায় 4-5 দিন আগে একটা রিপোর্ট এসছে, যখন এই ঐক্যমত্য কমিশন যাচ্ছে, তারা 121টা সংস্কারের একটা তালিকা দিয়ে সরকারকে বলেছে এটা ঐক্যমত্য কমিশনের যে আলোচনা, জি। ওর মধ্যে এটা ওঠেই নাই, যে দরকার নাই, এগুলো প্রশাসনিক সিদ্ধান্ত জি, দিয়ে জি। করে ফেলা যাবে, করে ফেলা হোক। এটা একটা ফলো আপ রিপোর্ট। আজও একটাও ওখান থেকে আইন মন্ত্রণালয়ের সম্মত বাস্তবায়ন করা হয়নি। করা হয়নি। আচ্ছা, কিছু আইন মন্ত্রণালয়ে কিছু করা কিছু হয়েছে। জি। ডক্টর আচ্ছা, মিস্টার সালাউদ্দিন আহমেদ গতকাল ফয়েজ ভাই সেখানে প্রেজেন্ট ছিলেন। প্রাথমিকভাবে ঐক্যমত্য কমিশনের অনেকগুলো সংস্কারে সবাই একমত হয়েছে, এগুলো সবগুলো কার্যকর করে ফেলা যেত, সেগুলো কার্যকর করা হয়নি কেন? ফলে দূর থেকে আমার কাছে মনে হয় যে এই সংস্কার যদি সরকারের এত প্রায়োরিটি হয়ে থাকে, সেই কাজটা খুব প্রায়োরিটি দিয়ে কিন্তু করা হচ্ছে না। ফলে এই প্রশ্নটা স্বাভাবিকভাবেই আসছে, এটা কি কোনো কালক্ষেপণের টুল হয়ে দাঁড়াচ্ছে কিনা, সেই কারণেই আসলে প্রবলেমগুলো তৈরি হয়েছে। আর একটা কথা মনে রাখতে হবে, প্রত্যেকটা দল একই জিনিস চাওয়ার কোনো কারণ নাই, হলে সবাই একই দল হয়ে যেত। এবং কোনো দল যদি কোনো সংস্কার বা কোনো কিছু না করতে চায়, সে তার পলিটিক্যাল রিস্ক নিয়ে করবে। বিএনপি, জামায়াত, এনসিপি যে কেউ যে কোনো কিছু যদি মনে করে যে এটা করবে, এটা না করলে জনগণ অখুশি হবে, তার জন্য তো তার পলিটিক্যাল রিস্ক আছে। লেট ইট বি, সে এটা রিস্ক নিয়ে করুক, আর কেউ এটাকে তার ক্যাম্পেইন, তার রাজনৈতিক এজেন্ডা করুক, এটা করে সে জনগণকে কানেক্ট করুক, সে ভোট পাক। এভাবেই তো চলে ডেমোক্রেসি, আমি তাই মনে করি। ফয়েজ আহমেদ, একটা প্রশ্ন কিন্তু উঠিয়েছেন ডক্টর জাহিদ, এই প্রশ্নটা অনেকেই বলছেন। সেটি হলো যে সংস্কারের যে প্রস্তাবগুলো এসছে, সুপারিশমালা এসছে, সেখানে অনেকগুলি রয়েছে যেগুলো পার্লামেন্টের দরকার নেই, এই সরকারি বাস্তবায়ন করতে পারে। কিন্তু আমরা দেখলাম বেশ কিছু বিষয় শুধু আইন মন্ত্রণালয়ের যে বিষয়গুলো বিচার বিভাগে, সেখানে বেশ বাস্তবায়ন হয়েছে, বেশ ইম্পর্টেন্ট কিছু বিষয় সেখানে বাস্তবায়ন করা হয়েছে। এক সেকেন্ড আমি একটু জি, বলে জি। দিই। পুলিশ হুম। পুলিশ সংস্কার কমিশনের সুপারিশ একটাও ঐক্যমত্য কমিশনে যায় নাই। এখানে 5টার আলোচনা হচ্ছে। হুম। পুলিশ নিয়ে সন্দেহ, ইভেন প্রধান উপদেষ্টা করেছেন, পত্রিকায় দেখলাম জি, জি। যে এখন নির্বাচন ঠিক করার মতো আমরা সেটা পারবো কিনা। পুলিশ সংস্কার কমিশনের পুরোটা সরকারকে নিজেই করে ফেলতে বলা জি, জি। হয়েছে। হয়েছে কি? আমি যেটা বলছিলাম সেটি হলো যে বিচার বিভাগের কিছু সংস্কার বাস্তবায়ন হয়েছে, আর বাকিগুলো যেগুলো করা যায় এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার দরকার নেই এবং রাজনৈতিক দলগুলো সেভাবে আপত্তি উঠাবে না, সেইগুলো কেন বাস্তবায়ন করা যাচ্ছে না? জাহিদ ভাইয়ের এই টোটাল বক্তব্যে উনি যে সংকটটা দেখছেন বা সংকটের কথা বলছেন, এর কোনো কোনো ক্ষেত্রে আমি ওনার জায়গা হলে তাই বলতাম। বিকজ আমি বিশ্বাস করি কিছু কিছু জায়গায় আমাদের ব্যর্থতা, আমরা ওনার কাছে কিছু তথ্য পৌঁছাতে পারি, যে তথ্যটা হয়তো ওনার কাছে থাকলে উনি ওই জায়গায় কোনো সংকট দেখতেন না, যে জায়গাটা সংকট দেখছেন। আবার ওনার মতো একজন প্রাজ্ঞ রাজনৈতিক বিশ্লেষক এই সংকটগুলিকে নিয়ে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ যেমন করবেন এবং বলবেন, এটা জাতীয় প্রত্যাশা করে। এখন বিপদ হচ্ছে যে আমরা লাস্ট 15 ইয়ার্সে আমাদের গভর্নেন্সকে যেভাবে দেখতে অভ্যস্ত, আমাদের সরকারের বক্তব্য বয়ানকে আমরা যেভাবে গ্রহণ করতে অভ্যস্ত, অনেকটা এরকম যে এটা বলবেন, আমি ফিল্টার করছি যে তোমার এটা সত্য নয়। শেখ হাসিনা কথা বলবে, আমরা জানি সে মিথ্যা বলবে। আওয়ামী লীগের সরকার কথা বলবে, আমরা জানি। এই মাইন্ডসেটের মধ্যে আমরা সর্বশেষ 15 বছর টানা ছিলাম। সুতরাং এখন সরকারের দিক থেকে যদি কোনো কিছু বলা হয় যে এই সংকটটা নাই, জাহিদ ভাই ওই মাইন্ডসেট থেকে বের হইতেও আরো অন্তত 10 বছর সময় লাগবে, যে সরকারের বয়ান সবসময় মিথ্যা নয়। তো একইভাবে আপনারা একটু অপেক্ষা করেন, খুব অল্প সময়ের মধ্যে সবগুলি মিনিস্ট্রি ইতিমধ্যে তাদের মন্ত্রণালয়, নিজ নিজ মন্ত্রণালয়ে কতগুলো কি ধরনের সংস্কার কার্যক্রম ইতিমধ্যে গৃহীত হয়েছে, কতগুলি বাস্তবায়ন হয়েছে, সেটা নিয়েও সামনে আসবেন। আমাদের একটা বড় ব্যর্থতা, আমরা শুরু থেকে আমরা নানান সময় বলি যে আমাদের বড় ব্যর্থতা হচ্ছে আমাদের আসলে ওইভাবে প্রচারণার কোনো মেকানিজম আমাদের অনেক বেশি শক্তিশালী নাই। আপনার প্রশ্নের জবাব তো ধরুন একরকম পরিষ্কার। আমি বললাম যে আইন উপদেষ্টা তার অবস্থানটা তার মিনিস্ট্রিটা বলেছে বলে আপনি অনেক কিছু জানতে পেরেছেন। হ্যাঁ, একইভাবে যদি ফিনান্স মিনিস্ট্রি থেকে ফিনান্স অ্যাডভাইজার এসে তার ব্যাংকিং খাতে কি কি ধরনের সংস্কার উদ্যোগ গ্রহণ করা হয়েছে সেগুলি বলে, কমার্স মিনিস্টার এসে যদি ওনার বাণিজ্যিক সেক্টরে কি কি বলেছে, আমরা আশা করি খুব শীঘ্রই এই টোটাল ফিরিস্তিটা আসলে কোন সেক্টরে কি কি হয়েছে সেই জিনিসগুলি নিয়ে আমার সামনে হাজির করতে পারবো। এগুলো একটা বিষয়। আরেকটা বিষয় আপনি খুবই যৌক্তিক এবং গুরুত্বপূর্ণ বিষয় সামনে এনেছেন, যেটা হচ্ছে যে অনেকগুলি সংস্কার প্রস্তাব আছে যেগুলি বাস্তবায়ন করার জন্য সবগুলি রাজনৈতিক দলের ঐক্যমতের কোনো ব্যাপার নাই এবং রাজনৈতিক দলগুলিরও এগুলি নিয়ে কোনো আপত্তি নাই যে এগুলি সরকার বাস্তবায়ন। তাহলে কেন হচ্ছে না? আলোচনাটা দেখুন খুব খাঁটি আলাপটা খুব ভালো,
কিন্তু আবার আমার ভাই তো মান অভিমান নিয়ে অনেক প্রশ্ন করছেন। আমরা কিন্তু শুরুর দিক থেকেই আকারে, ইঙ্গিতে, প্রকাশ্যে, অপ্রকাশ্যে নানান প্রক্রিয়ায় আমরা নানান কিছু বোঝানোর চেষ্টা করছি যে এই সরকার কাজ করতে গিয়ে কোথায় কোথায় বাধার সম্মুখীন হচ্ছে, সেই বাধাগুলি কারা কিভাবে উস্কে দিচ্ছে। আমি খুব ডিটেইলে যাব না, খুব ডিটেইলে যাওয়ার অনুমতিও আমার নেই, কিন্তু এতটুকু বলছি যে আপনার মতো একজন বিজ্ঞ মানুষকে অ্যাপয়েন্ট করে সরকার নির্বাচন সংস্কার সংক্রান্ত অপিনিয়ন নিয়েছে শুধু অপিনিয়ন নেওয়ার জন্য মনে করেন? ওঠেই না, বাস্তবায়নের জন্য। অনেক কিছু আপনি শুধু নির্বাচন সংক্রান্ত বিষয়ে ওনারা যে প্রস্তাবনা দিয়েছে কিছু কিছু প্রস্তাবনা ইলেকশন কমিশন থেকে সরাসরি রিজেক্ট হয়ে গিয়েছে, ক্যাবিনেট থেকে পাঠানো হয়েছিল। সুতরাং কিছু জায়গা আছে এই জাতির কাছে ধীরে ধীরে পরিষ্কার হবে এই ধরনের সংস্কার কেন বাস্তবায়ন হয়নি। কিছু জায়গা আছে সত্যি বলছি যেটা বাস্তবায়ন হয়ে গেছে, হয়তো সেভাবে আমরা আলোচনায় আনতে পারিনি। ধরুন আপনি যেটা বললেন, যেটা নিয়ে প্রশ্ন আসে সেটার উত্তর কেন নয়, সেটার উত্তরের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা নিয়ে প্রশ্ন আসে সেটার সমাধান কেন নয়, আমি সেটা মনে করি। আপনি ধরুন আমাদের এখানে বিমান ভাড়া নিয়ে একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছিল না, যে আমাদের প্রবাসী ভাই বন্ধু যাদের যাদের প্রেরিত অর্থের উপরে বাংলাদেশ এত কথা বলে, তারা 1.5 লাখ টাকা 2 লাখ টাকা তার কাছ থেকে বিমান ভাড়া নিচ্ছে অযৌক্তিকভাবে, অন্যায়ভাবে। একটা মানে নানান প্রক্রিয়া, এখানে যে কত কি হয়েছে আপনি যেখানে হাত দিবেন। মানে সত্য হচ্ছে এই যে আমরা বাংলাদেশটাকে যতটা ভঙ্গুর মনে করেছিলাম, এই দেশ তার চেয়ে বেশি ভঙ্গুর। এটা করে দেওয়া হয়েছে, যেখানে হাত দিবেন দেখবেন ফোকলা, কোথাও কিছু নেই। সো ওই অবস্থার মধ্যে সেই বিমান ভাড়া অর্ধেকের নিচে কমে আসলো কিভাবে? একটা সংস্কারের সিদ্ধান্তের মধ্যে দিয়েই তো। আপনি দেখুন আমাদের হজ ব্যবস্থাপনা, হজের মতো একটা পবিত্র কাজ, এমন কোন বছরে হজ ব্যবস্থাপনা আপনি দেখেছেন যে এয়ারপোর্টে হজ যাত্রীরা আন্দোলন করেনি? সর্বশেষ কবে আপনি আন্দোলন দেখেননি? কোন বছর বলে? এমন কোনো কিছু আপনি দেখেছেন যে হজ যাত্রীরা টাকা দিয়ে পয়সা দিয়ে সবকিছু রেডি, ঢাকায় আসছে, হজে যাবে, সে রাস্তায় বসে কাঁপতেছে, সে হজে যেতে পারে? এরকম ঘটনা ঘটেছে না? প্রতি বছরই আপনি এই বছর হজ তো শেষের দিকে, এখন এই আর 2-1 দিনের মধ্যে হজের কমপ্লিট প্রক্রিয়া শেষ হয়ে যাবে। একটা ইনসিডেন্ট দেখান তো যে হজ ব্যবস্থাপনা নিয়ে একটা ঝামেলা হয়েছে কোথাও? এগুলি সংস্কারের কারণেই হয়েছে ওই জায়গাগুলি। হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে আপনি ওই যে সংস্কার, ধরেন পুলিশ সংস্কার কমিশনের ভাই স্পেসিফিক বলে জনপ্রশাসন সংস্কার, তো এই জনপ্রশাসন সংস্কারের কিছু বিষয় আছে। তো এই বিষয়গুলি নিয়ে আমি আশা করি খুব শীঘ্রই আপনারা হয়তো এটা ডিটেইলে জানতে পারবেন যে কোন জায়গায় কি ধরে 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 সংস্কার হয়েছে, কোনটা কোনটা সংস্কার করার সরকারের ইচ্ছা থাকা সত্ত্বেও এখনো করা যাচ্ছে না, কি জটিলতা সেখানে। এই বিষয়গুলি সামনে আসবে, এগুলি চেপে রাখারও কোনো সুযোগ নেই এবং চেপে রাখার দরকার নেই, এগুলি পরিষ্কার হয়ে যাবে। সো ওই জায়গাটা নিয়ে না কোনো ধরনের কোনো আপনি ভাই যেটা বলছেন যে হ্যাঁ ট্রু, এটা নিয়ে রাজনৈতিক আলাপ আছে, সংস্কার কি সময় ক্ষেপণের টুলস হিসেবে ব্যবহার হচ্ছে কিনা সংস্কার টার্মস। আপনি দেখুন তো এই যে ওনাদের সংস্কার কমিশন, উনি তো নিজে একজন কমিশনের সদস্য ছিলেন, ওনার আন্তরিকতায় কোনো ঘাটতি ছিল কি দ্রুত কাজ করার ক্ষেত্রে? ওনার কমিশন কি সময় ক্ষেপণ করেছে? করেনি। এরপরে কি হয়েছে? এই সবগুলি কমিশন নিয়ে একটা জাতীয় মতৈক্য কমিশন গঠিত হয়েছে। সেই কমিশন যে কাজ করছে, সেই কমিশন যেই ডেডলাইন নিয়ে কাজ শুরু করেছে, সেই ডেডলাইন কি পার করেছে? একটা দিনের সময় বেশি। ওরা আশা করছে এই কমিশনও তারা যে নির্দিষ্ট ডেডলাইন নিয়ে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে এসেছে 6 মাস, তার আগেই হয়তো তারা শেষ করতে পারবে। এখন এগুলিতে এক ধরনের উদ্যোগ আছে, এগুলি কিন্তু আমাদের এখানে আমাদের যেটা মুশকিল, আমরা এখানে ধরুন চায়ে চিনি কম দেওয়া বেশি দেওয়া নিয়েও রাজনীতি করতে পছন্দ করি। আমরা মানুষ হিসেবে এই দেশের মানুষ খুবই রাজনীতি করতে চায়, কিন্তু প্রচন্ডভাবে মানুষ রাজনৈতিক অসচেতন। কোন জায়গাটায় ঠিক রাজনীতি থাকবে, কোন জায়গাটা ঠিক রাজনীতির বাইরে রাখতে হবে আমাকে আমার দেশের সাথে, সেই সিদ্ধান্তটা আমরা নিতে পারি না। সুতরাং এই জায়গাগুলি নিয়ে সংস্কারের যে প্রক্রিয়াটা এগোচ্ছে, যে জায়গায় আছে, কেউ তো ডেডলাইন ফেল করেনি কোনোটার, কারোটা টাইম বাড়ানো হয়নি। তাহলে আমি কেন বলছি এখানে সময় ক্ষেপণ হচ্ছে, কাল ক্ষেপণ হচ্ছে কেন? কিসের ভিত্তিতে বলছি? ধরুন আপনি বলছেন যে আপনার জায়গা থেকে সুবিধা হচ্ছে যে এই জায়গাগুলিতে অপিনিয়ন দিয়ে দিচ্ছি, একমত হয়েছি, এগুলি তো সবাই একমত হয়েছে কি? আর শুধু এই জায়গাটা ধরে আমি কোনো একটা সিদ্ধান্তে চলে যাব? হ্যাঁ, যেমন আজকে একটা গতকালই যে আলোচনাটা হলো ঐক্যমত্য কমিশনে, সেটা হচ্ছে যে সবগুলি দলের সঙ্গে যে দ্বিতীয় দফার এখন বৈঠকটা চলছে, এই বৈঠকে সবগুলি দলের দিক থেকে যতগুলিতে গ্রিন সিগন্যাল পাওয়া যায়, অর্থাৎ যতগুলিতে একটা ঐক্যমত্য সৃষ্টি হয়, সেটা দিয়ে আমরা আমাদের সামনের কাজে চলে যাব, সেটা নিয়ে আর বসে থাকবো না। এর বাহিরে হ্যাঁ, এখন এক এক দলের এক এক ধরনের এজেন্ডা আছে, এক এক দল এক এক কারণে চায় যে এটা হোক। সবকিছু এই সংস্কার কমিশনকে দিয়ে বা এই সরকারকে দিয়ে করা সম্ভব হবে না। সবগুলি রাজনৈতিক দল একমত হওয়ারও কোনো যৌক্তিক কোনো কারণ নেই, এটা আপনি কারোর উপর চাপিয়ে দিতে পারবেন না। সুতরাং আপনি আপনার নির্বাচনী ইশতেহারে সেটা নিয়ে আসেন। রাইট। আপনাকে যদি জনগণ সেটাতে ম্যান্ডেট দেয়,
আপনি যদি সেই সংস্কার নির্বাচিত হয়ে বাস্তবায়ন করতে চান, জনগণ আপনার সিদ্ধান্ত নেবে। সুতরাং এই জায়গাটা তো অন্তত তৈরি হচ্ছে যে আপনি একটা রাজনৈতিক দল তার নির্বাচনী ইশতেহার তৈরির জন্য তো বিশাল গবেষণার প্রয়োজন হয়। এই সরকারের যে ফ্যাসিলিটেট করা সংস্কার কমিশনের কাজ, এই সংস্কার কমিশনের অনেক কাজই রাজনৈতিক দলগুলির আগামী নির্বাচনী ইশতেহার তৈরিতে বড় ধরনের ভূমিকা রাখে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান, রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ। ডক্টর জাহিদ, আমরা এতক্ষণ ফয়েজ আহমদের কথা শুনছিলাম, না আমরা একটা অপেক্ষা করি, আশাবাদী থাকি যে ওনারা আমার কিছু বক্তব্য আছে, খুব দ্রুত জানাবেন। আপনার যদি কিছু বলার থাকে বলুন, পরে আপনার একটা প্রশ্নতে যাব। সংস্কার নিয়ে যা যা বললেন ফয়েজ ভাই, আমি তারপরে কয়েকটা জায়গায় আসলে সন্তুষ্ট হইনি কেন? যেমন ধরুন, এবারও জাপানে গিয়ে প্রধান উপদেষ্টা বললেন খুব ওই যে অল্প সংস্কার বেশি সংস্কার। এই যে ডিবেট হচ্ছে এখন, আসলে মূল ডিবেট যে দ্বিতীয় পর্যায়ে বসবে, বিএনপি বেশ কিছু জায়গায় তার দ্বিমত আছে, আমরা খুব বড় স্টেক হোল্ডার হিসেবে দেখছি। আসলে ওগুলো প্রত্যেকটা কনস্টিটিউশনাল ইস্যু। হ্যাঁ, কনস্টিটিউশনাল ইস্যু নিয়ে ডিবেট হতে পারে, কিন্তু ওটা তো এই সরকারের আমলে এটা হবে না। পার্লামেন্টটা কি গণপরিষদ হবে, না একের ভেতরে দুই, গণপরিষদ এবং পার্লামেন্ট একই সাথে হবে? চার্টারে রাখতে চাচ্ছে আর কি, জুলাই চার্টারে। কিন্তু সংস্কার আসলে সরকারের সময় কোনগুলো সম্ভব? যেগুলো আইন, বিধিমালা এবং অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ দিয়ে সম্ভব। তো সেগুলো কি কার্যকর করা হচ্ছে? আমি আবার একটু জিনিসটা ক্লিয়ার করি আমি দর্শকদের উদ্দেশ্যে। পুলিশ সংস্কার কেন আনলাম? ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছে, প্রথম তৈরি হওয়া 6টা যে কমিশন, তাদের প্রধানকে নিয়ে, প্রধান উপদেষ্টা আছেন এবং একজন বিশেষ সহকারী আছেন। এই যে দলগুলোর সাথে আলোচনা হচ্ছে, পুলিশ সংস্কার কমিশন এটার বাইরে, এটার একটা সাজেশনও এর মধ্যে ইনক্লুড করা হয় নাই, কারণ সরকার মনে করে এগুলো প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ দিয়ে করা যাবে। সো ওই রিপোর্টের পর 4 মাসের বেশি পার হয়ে গেছে, আপনি পুলিশ সংস্কার কমিশনের কিছু ভিজিবল করতে পারেন নাই। আর ওই যে 121টার কথা বললাম, ওটাও 4 মাস আগে দেয়া হয়েছে, ঐক্যমত্য কমিশন কাজ শুরুর আগে, ওখানে আবার বিভিন্ন মন্ত্রণালয় ছিল, সেগুলো আপনি করতে পারেন নাই। তখন প্রশ্ন আসে। এবং এই যে ডিসেম্বরের মধ্যে ছোট্ট সংস্কার, আমি কিন্তু এই আলাপ বহুদিন করেছি, আমি জানি না ফয়েজ ভাই এটা রাইট পার্সন কিনা, এটা সম্ভবত উনিও নন। এই যে সরকার বলছে বেশি সংস্কার হলে জুন লাগবে, কেন লাগবে? আমার সিরিয়াস প্রশ্ন আছে। প্রত্যেকটা সংস্কারও যদি প্রত্যেকটা দল মেনে নেয়, জুনের যেতে হয় না। যে সরকারের যে এই অস্পষ্ট, আজ পর্যন্ত কি ব্যাখ্যা করেছেন উনি সরকারের দিক থেকে, প্রধান উপদেষ্টা বা আর কোনো উপদেষ্টা, যে এই কারণে এই সংস্কার করতে আমার 3 মাস বা 4 মাস বা 5 মাস বেশি সময় লাগবে? অন্যরা কি করেছে জানি না, মোটামুটি একই করবে। আমি আমাদের কথা বলছি। ইভেন কোন আইনে কি পরিবর্তন হবে, বাক্য লিখে দিয়েছি আমরা বাক্য লিখে দিয়েছি আরপিওতে, এই বাক্যটা এই বাক্য দিয়ে প্রতিস্থাপিত হবে, এই শব্দ দিয়ে প্রতিস্থাপিত হবে। আইন মন্ত্রণালয় চাইলে এটা 2 দিনের ব্যাপার, আর তারা যদি মনে করে সময় নেবে নিক। আর কে মানলো না মানলো, আমি এটা একটু জবাব দিতে চাই। নির্বাচন কমিশন তার মতামত দিয়েছে, নির্বাচন কমিশনের মতামত শোনার কোনো দায় সরকারের নেই। আরপিও যদি পাল্টায়, নির্বাচন কমিশন ওই আরপিও অনুযায়ী তাকে নির্বাচন করতে হবে। কারো যদি ভালো না লাগে যে আমি এটা আমার খুবই খারাপ লাগছে, উনি রিজাইন করবেন। ওনার এখানে কোনো রকম নোট অফ ডিসেন্ট দেওয়ার কোনো ক্ষমতাই নাই আসলে। সরকার মনে করছে, আর যদি পার্লামেন্ট থাকতো, পার্লামেন্ট ডিসাইড যদি করে, ওই অনুযায়ী তাকে কাজ করতে হবে। ইটস অ্যাজ ইজি অ্যাজ দিস। ওনার কাছে যদি কোনোদিন কখনো মনে হয় যে এটা কোনোটা, আমরা কোনো আইন তো করতে পারি না যেটা আমাদের কনস্টিটিউশনের সাথে কনফ্লিক্ট করে, সেটা নিয়ে কেউ যদি আদালতে চ্যালেঞ্জ করে, সেটা ভিন্ন ব্যাপার। মতামত দিয়েছে, কিন্তু তার জন্য সংস্কার ঠেকে থাকার তো কোনো কারণ নাই, ওটা ওনাকে মানতে হবে। তো এজন্যই বলছি, এগুলো এগুলো কোনো কারণ হিসাবে আসতে পারে না সামনে। আমিও একমত ফয়েজ ভাইয়ের সাথে, এমন কিছু ইস্যুতে তারা দ্বিমত প্রকাশ করেছেন, আমি খুব অবাক হয়েছি। এটা দ্বিমত হওয়ার কোনো কারণ ছিল না, কিন্তু না,
ধরুন একটা ওভারসি কমিটির কথা বলা হচ্ছে পার্লামেন্টে হবে, জি। ওনার যদি মনে হয় উনি একটা মন্ত্রণালয়ের ওভারসিতে থাকতে প্রস্তুত আছেন, কিন্তু একটা অল পার্টি পার্লামেন্টারি কমিটি তাকে ওভারসি করবে, তিনি সেটা পছন্দ করছেন না। ঠিক আছে, এই আইন যদি হয়ে যায়, ওনার যদি পছন্দ না হয় কারো এটা আমার পছন্দ হবে না, প্রত্যেকের তো রিজাইন করার পথ খোলা আছে, তারা সেটা করবেন যদি কেউ করতে চান, মতামতও দিতে পারেন, জি। তাতেও সমস্যা নেই, কিন্তু এটার জন্য কাজ করে ঠেকে থাকার কোনো কারণ আমি দেখি না। এটা কিন্তু একটু সরলীকরণ করে বলা যায়, জি। এই সরকারকে বেকায়দায় ফেললে বা এই সরকার বেকায়দায় পড়লে সবচেয়ে বেশি বেকায়দায় পড়বে সম্ভবত রাজনৈতিক দলগুলো। আপনার কি মনে হয়? আমারও তাই মনে হয়, এবং এটাই আবার সরকারকে খুব বেশি মানে পুলকিত করলে আবার সমস্যা আছে, মানে এটা সরকারও সম্ভবত বুঝতে পারছে বেকায়দায় শুধু রাজনৈতিক দল, আমি মনে করি দেশটাই বেকায়দায় পড়ে যাবে। আমি সিরিয়াসলি মনে করি, এই জন্য একটু পেছনে যাই। এবং এই কারণে কিন্তু ডক্টর জাহিদ বারবার বলে এই সরকারকে আমরা গভীরভাবে হ্যাঁ, অনুকরণ একদম না, তাই। এটা যে উনি জি, জি। আপনাকে মানে দেখানোর জন্য বলে তা তো না, না এটা না তো খুবই আন্তরিকভাবেই সত্য। বলে। এবং এই নিঃসন্দেহে, আমাদের এরকম নিঃসন্দেহে। একটা রাজনৈতিক অবস্থার মধ্যে দিয়ে আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি, সেই জায়গায় যেই সংকটগুলি আমাদের সামনে মাঝে মাঝে এসে হাজির হয়, আমি তো আমার সাংবাদিকতা জীবন, আমি পলিটিক্যাল রিপোর্টিং করেছি 15 বছর, আমার কাছে তো মনে হয় আরো যা সংকট আসার কথা ছিল সে পরিমাণ আসছেই না। সুতরাং এটা আমরা রাজনৈতিক দলগুলির পয়েন্ট থেকে যদি বলি, আমরা খুবই একটা ভালো পজিশনে আছি, আবার সরকারের দিক থেকে যদি সরকারও খুব ভালো পজিশনে আছে, এটা আরো অনেক সংকটপূর্ণ অবস্থা হওয়ার কথা ছিল। আর একটা জিনিস একটু যোগ করে রাখা ভালো, সেটা জি, হচ্ছে বলুন। কি, আমরা তো বহু বছর গণতান্ত্রিক ব্যবস্থায় ছিলাম না। এই যে দলগুলো প্রত্যেকে তার ইন্টারেস্ট নিয়ে ডিবেট করছে, মাঝে মাঝে ঝগড়া করছে, মানে ঝগড়াঝাটি তো হবে, মানে পার্লামেন্টে মারামারি ভিডিও যে কেউ হ্যাঁ, সার্চ করলে প্রচুর পার্লামেন্টে হয়। মারামারি হয়। সো আমরা যখন গণতান্ত্রিক চর্চাটা খুব সিরিয়াসলি করবো, এগুলো খুব অস্বাভাবিক না। এটা ঠিক আছে, আমিও ব্যক্তিগতভাবে এটাকে অনেকে খুব, এই যে আমাদের বিভেদ তৈরি হয়ে গেল, এতদিন আমাদের একটা কমন জায়গা ছিল শেখ হাসিনাকে তাড়াতে হবে, So আমরা Exactly. আমাদের যাবতীয় সবকিছু সরিয়ে ওটার মধ্যে আছে, এখন নাই, এখন আমাদের প্রত্যেকের নিজস্ব এজেন্ডা আছে। কোন অবস্থাতেই 5 তারিখ পূর্ববর্তী রাজনৈতিক অবস্থা এবং পরবর্তী রাজনৈতিক এক ভাবা উচিত না, আসলে এটা একদম। ভাবলে ভুল হবে। আর ডেমোক্রেসিতে এই ডিবেট এবং ঝগড়াঝাটি, আমি প্রায় বলছি, কিছু ঝগড়াঝাটি হওয়াকেও খুব খারাপভাবে দেখার কিছু নাই। একটা বিষয় একটু আলোচনা করতেই চাই, কারণ হলো এই বিষয়টি সাধারণ মানুষকে ভীষণভাবে প্রভাবিত করে। আমরা ফয়াজ আহমদের কাছে যাব শুরুতে, পরে আপনার কাছে আসবো, এটা দায়িত্ব বেশি আপনার। সেটা হলো এই যে ইউটিউব, সোশ্যাল মিডিয়া, আমরা লক্ষ্য করছি যে এখানে অনেক প্রভাবশালী ইউটিউবার রয়েছেন, তারা যে কাজটি করতে পারতেন সেটি হলো কোনো রাজনৈতিক দলের ভুল ত্রুটিকে ধরিয়ে দিতে পারতেন, সমালোচনা করতে পারতেন, একই সঙ্গে বলতে পারতেন যে আপনারা এই কাজটি ঠিক করছেন না। কিন্তু আমরা লক্ষ্য করছি ব্যক্তিগত আক্রমণ চলছে, কাউকে শুয়ে ফেলার যে প্রবণতা, এই ধরনের কাজকর্ম, এবং শেষ পর্যন্ত আমরা লক্ষ্য করছি এটা রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু একটা বিভেদ, প্রতিহিংসা, আরো পরিষ্কার করে বলি, এটা ঘৃণা ছড়াচ্ছে। এটাকে আসলে মোকাবেলা বা এটাকে কিভাবে আপনারা দেখছেন বা কি করা যায়? আমরা একটা চরম অগণতান্ত্রিক ব্যবস্থা থেকে যখন একটা গণতান্ত্রিক ব্যবস্থায় প্রবেশ করলাম, বা আমরা গণতন্ত্রের আরো উৎকর্ষ জায়গায় যাওয়ার জন্য যখন এই লড়াই সংগ্রামটা এখন করছি, সেই সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটেও বা পৃথিবীর নানান জায়গায় এরকম নজির আছে, এরকম একটা ট্রানজিশনাল পিরিয়ডে অনেক কিছু নিয়ন্ত্রিত করে দেওয়া হয়। তো এই সরকারের সময় তো কোনো কিছু নিয়ন্ত্রিত করে দেওয়া হয়নি। এই নিয়ন্ত্রিত করে না দেওয়ার ফলে সবচেয়ে বড় ভিকটিম কিন্তু ইমিডিয়েটলি যারা সিটে আছে, চেয়ারে বসা, তারাই ভিকটিম। আপনি হয়তো একটা প্রেক্ষাপটকে বলছেন, ব্যক্তির নিজস্ব এক ধরনের সেন্সরশিপ থাকে, বিকজ আপনি সোশ্যাল মিডিয়া, ফেসবুকে একটা পোস্ট দিচ্ছেন বা ইউটিউবে একটা ভিডিও রিলিজ করছেন, এটার সবচেয়ে বড় দায়িত্বশীল ভূমিকা আপনার হইতে হবে, আপনাকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এটা অনেকটা আপনার হাতে একটা রিভলভার, মানে এটা সাংবাদিকতার মতো না যে লাস্ট চেক পোস্ট বলে কিছু না, না, এখানে তো কোনো আপনার ইয়ে নাই, বা কি বলে, আপনার ক্রস চেক করার কেউ নাই, এখানে আপনার এটা সুপারভাইজার কেউ নাই, যেটা আমরা লাস্ট চেক পোস্ট নেই নাই। সো আপনার হাতে একটা রিভলভার আছে, সেটার গুলি বেরিয়ে গেলে সেটা আর ফিরে না আসলে। আপনি ওই ভিডিও মুছে দেন, ওই স্ট্যাটাস মুছে দেন, যাই করেন, মুহূর্তের মধ্যে এটা এত জায়গায় চলে যাবে, ওটাকে আপনি আর ঠেকাতে পারবেন না। সুতরাং আপনি যে ইঙ্গিতটা করছেন, যাদেরকে ইঙ্গিত করছেন প্রভাবশালী বলে, আমার প্রভাব অন্যের জন্য ক্ষতির কারণ হয় কিনা, একটা হচ্ছে ক্ষতির কারণ করতেই আমি চাই, ক্ষতি করতে চাই ইন্টেনশনালি, সেটা হচ্ছে আমি একটা দুষ্ট লোককে নিয়ন্ত্রণ করতে চাই, একটা দুষ্ট ব্যবস্থাকে আমি আটকে দিতে চাই, সেটা একটা পার্সপেক্টিভ। আরেকটা পার্সপেক্টিভ হচ্ছে ব্যক্তি আক্রমণ করা,
আপনাকে আমার ভালো লাগছে না, আপনার কর্মকাণ্ড আমার পছন্দ হচ্ছে না, আপনাকে সত্য মিথ্যা যা তা দিয়ে, অনেক সময় শুধু সত্য দিয়েও আপনি অনেকের অধিকারে ব্যবহার করতে পারেন না, যেগুলি হয়ে থাকে। সো এগুলি সরকারের ক্ষেত্রে আমি বলবো যে সরকার এক্ষেত্রে কোনো ভূমিকা এখন পর্যন্ত রাখার বিষয়ে ভাবছে না। যে কোনো প্ল্যাটফর্মে, সোশ্যাল মিডিয়া বলুন, গণমাধ্যম, আপনি দেখুন না কয়েকটা নিউজ পেপার সাম্প্রতিক সময়ে যে কোনো কারণে হয় না যে আমরা প্রায় রাতে ঘুমোতে যাওয়ার সময় আমরা যারা সরকারের সঙ্গে চাকরি করি, আমরা সকালে এসে ভাবি যে আমাদের অফিসের যার অধীনে গতকাল চাকরি করে গেছে উনি আজকে আছেন কিনা, মানে রাতে তো ফেসবুকে দেখছি আসলে নাই, উনি পালিয়ে গেছেন, উনি আর আসবেন না। তো এরকম হয়তো কোনো জায়গা থেকে ভরসা পেয়ে কোনো গণমাধ্যম সাম্প্রতিক সময়ে যা করছেন খবর নিয়ে দেখেন, আমরা কোনো জায়গায় একটি ফোনও করি নাই, করুন ওনারা। কারণ আমরা ওই নীতিতে বিশ্বাসী এবং ওই নীতিটাকে আমরা এস্টাবলিশ করতে চাই বাংলাদেশে, যে কোনো গণমাধ্যমকে মানুষ গ্রহণ করবে কিনা নাকি বর্জন করবে এই সিদ্ধান্তটা মানুষ নিয়ে। ডক্টর জাহিদ, সোশ্যাল মিডিয়ায় নিঃসন্দেহে আপনি একজন বড় ধরনের ইনফ্লুয়েন্সার এবং একই সঙ্গে আলোচিত ব্যক্তি। হঠাৎ করে আলোচিত হয়েছেন তা নয়, আপনি দীর্ঘদিন ধরে এই কাজটি করছেন এবং আপনি ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াকু ভূমিকা রেখেছেন নিঃসন্দেহে। কিন্তু এখন অনেকের মতো আপনারও কিছু ভিডিও নিয়ে বিতর্ক হচ্ছে। যেটা সংকটটা তৈরি হয়েছে সেটি হলো যে আপনাদের ব্যাপারে একটা অভিযোগ উঠে যে আপনারা যেটা ভালো মনে করেন সেটাই চান, কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না। একটা দিক। আরেকটা দিক যেটা উঠে সেটা হলো ব্যক্তিকে ব্যবচ্ছেদ করা। আপনার ভেতরে একটা কম, আপনার ব্যক্তির নীতি নিয়ে কথা বলেন, সেখানে ব্যক্তি আসে তার নীতির কারণে, কিন্তু কেউ একেবারে ব্যক্তিগত, মানে তার প্রেমিকা, তার স্ত্রী, হেনতেন বিষয় না, এইগুলো নিয়ে যেভাবে ব্যবচ্ছেদ করে, এতে কিন্তু দুটো সংকট তৈরি হয়েছে। একটি সংকট হলো যে মানুষ বিভ্রান্ত হচ্ছে, আরেকটা সংকট হলো মনস্তাত্ত্বিকভাবে মানুষ যে বিষয়টাতে যেহেতু ঘৃণা ছড়ানো, যদি যখন ব্যক্তিগত আক্রমণ হয় তাদের মধ্যে এটাকে তারাও কেমন জানি হিংস্র হয়ে উঠেছে। এবং বিশেষ করে আমরা লক্ষ্য করেছি যে ধরুন আপনার একটা ভিডিও আমার পছন্দ হলো না, ঠিক আছে, আমি আপনার দ্বিমত করতে পারি, কিন্তু আমরা তো গালিগালাজ দিতে পারি না, কিন্তু সেটা হচ্ছে। কি করবেন? দুটো দিক আছে। প্রথম কথাটা হচ্ছে একটা গ্লোবাল পার্সপেক্টিভ থেকে আসি, তারপর আমাদের দেশে আবার কিছু বিশেষ জিনিস, তো দুটো একত্র হয়ে আমাদের এখানে ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়া যে ঘৃণাকে প্রমোট করে এটা গ্লোবালি আলোচনার বিষয়। জি, মানে এর পেছনে তো প্রচুর গুরুত্বপূর্ণ মাথা কাজ করে এবং ও তো বহুদিন থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগরিদম ওখানে কাজ করছে, সে বোঝে কোনটায় মানুষ বেশি এনগেজ। মিডিয়াতে একটা নতুন সংযোজন হয়েছে এই বিষয়টা, এই যে ঘৃণার বিষয়। জি, মানে ওরা দেখেছে যেখানে ঘৃণা, যেখানে ঝগড়াঝাটি, সেই পোস্টেই মানুষ এনগেজড হয় অনেক বেশি, এবং ওর তো ব্যবসা করা প্রয়োজন। রাইট। তার এআই তখন ওটাকে প্রমোট করতে শুরু করে। এটা সারা পৃথিবীতেই এখন আলোচনা। ফলে ফেক নিউজ, এবং যেখানে কেউ কাউকে গালি দিচ্ছে, আরেকজন পাল্টা গালি দিচ্ছে, মানে আপনাকে যখন গালি দেবে, আপনি যদি পাল্টা গালি দেওয়ার ইচ্ছে হয়, তখন দেখবেন আপনার বারবার সেখানে রিপ্লাই করার ইচ্ছে হবে। সো আপনি যতবার ফেরত যাচ্ছেন, এটা তো ওই মিডিয়ার জন্য ব্যবসার সুবিধা। সো সারা পৃথিবীতে এই আলোচনা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া দিনের শেষে মানুষের এই নেগেটিভ জিনিসগুলোকে হাইলাইট করতে করতে পরিস্থিতি আরো খারাপ করছে। নাম্বার 2 হচ্ছে, এটাও গ্লোবালি আলোচনার ব্যাপার, প্রচুর মিসইনফরমেশন, ডিসইনফরমেশন কোনো রকম কোনো ক্ষেত্রে, এবং বলা হয় যে অনেক ক্ষেত্রে এই প্রযুক্তি নাকি চাইলে ইনকর্পোরেট করা সম্ভব, যে সে অনেক ক্ষেত্রে ফেক নিউজ বা ডিসইনফরমেশন ডিটেক্ট করতে পারবে। কিন্তু ওই যে দিনের শেষে ওরা সব ব্যবসা, সুতরাং সে এগুলো করে না। এবং দেখা গেছে খুব গুরুত্বপূর্ণ দেশেও, আমরা বিশেষ করে ট্রাম্পের সময় সোশ্যাল মিডিয়া কিভাবে, প্রথমবারের কথা বলছি, নির্বাচনের সময় কিভাবে ইউজড হয়েছে, এই আলাপগুলো এসছে। আর বিশেষ করে ইন্ডিয়ান নির্বাচন আমরা যেভাবে দেখি, নির্বাচন না শুধু সবসময়, এটা হলো গ্লোবাল পার্সপেক্টিভ। এবার আমাদের দেশে যেটা দাঁড়ালো, আমি প্রায় বলি এই কথা যে আসলে শেখ হাসিনাকে, আবারও বলছি 18-র পর, বিশেষ করে শেখ হাসিনাকে আমি ফ্যাসিস্ট বলি না, শেখ হাসিনা এর আগ পর্যন্ত ফ্যাসিস্ট হতে পারে, 18-র পর একটা আটারলি মাফিয়া, তর্কের খাতিরে ধরে নিলাম ফ্যাসিস্ট। তো আমরা একটা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আসলে সরাতে চেয়েছি অনেকে, কারণ আমি চেয়েছি আমার ফ্যাসিবাদটা এখানে দেই, কারণ আমি মনে করি আমারটা বেটার, হাসিনার ফ্যাসিবাদ ভালো না, আমার একটা ভালো ফ্যাসিবাদ আছে, এটা আমি দিতে চাই। স্বাভাবিক, আপনি যখন দীর্ঘদিন বছরের পর বছর গণতান্ত্রিক ব্যবস্থায় বসবাস করবেন না, আপনিও পাল্টা, মানে উনি তো শেখ হাসিনা তো আমাকে বল প্রয়োগ করতো, আমাকে কথা বলতে দিত না, ফলে আমি কি করতাম, পাল্টা বল প্রয়োগেই গেছি। একটা তো তর্কের সমাজ, বিতর্কের সমাজ আমাদের এখানে আর ছিল না। ফলে আমি যখন কোনো কিছু বলছি, আমি তো এটা খুবই ভুক্তভোগী, আমি যখন কোনো কিছু বলছি, আমি অনেক সময় আমার ব্যক্তিগত ভিডিওতে বলি যে আমি খুব খুশি হব, আমি আবার এটাও বলি যে ইভেন গালিগালাজ করার রাইটেও আমি বিশ্বাসী, কিন্তু আমি খুব খুশি হব যে আমার এখানে কোন পয়েন্টটা প্রবলেম আছে আপনি যদি বলেন,
আমি কখনো কখনো এমন হয়েছে কারো মন্তব্যের উপরে ভিত্তি করে আবার কথা বলেছি। একটা গণতান্ত্রিক সমাজ মানে তো তাই, আপনি আমাকে যুক্তি দিয়ে দেখাবেন যে আপনার কথার যুক্তির মধ্যে সমস্যা এটা আছে, কিন্তু দেখলাম সেটা নাই। কারণ ওই যে ওটা দীর্ঘদিন আমরা এর মধ্যে বসবাস করতে করতে ওর মধ্যে ঢুকে পড়েছি। যা ঘটছে এটা নিয়েও আবার বলছি, আমার কাছে এটা খুবই এক্সপেক্টেড ছিল, এবং গণতান্ত্রিক ব্যবস্থা কন্টিনিউ করা ছাড়া আর কোনো অল্টারনেটিভ আসলে এটার নাই। শিওর আমরা যদি আমাদের নির্বাচনী ব্যবস্থা চালিয়ে যেতে পারি, গণতান্ত্রিক ব্যবস্থা চালিয়ে যেতে পারি, জাস্ট 2টো টার্ম 3টা টার্ম পরে আপনি দেখবেন আমাদের এই জিনিসগুলো অনেক পাল্টে গেছে, খুব স্বাভাবিকভাবে পাল্টে গেছে। যখন আমরা মনে করব বল প্রয়োগী কথা না, বল প্রয়োগের বাইরেও আমি একটা সরকারকে সরিয়ে ফেলতে পারি, বল প্রয়োগের বাইরেও আমি সমালোচনা করে ক্ষমতায় থাকা সরকারকে দিয়ে এটা সেটা করাতে পারি, তখন দেখবেন বল প্রয়োগ করার টেন্ডেন্সিটা কমে যাবে। সো এই দীর্ঘদিনের ওই অভ্যাসটা পাল্টাতে ইট উইল টেক আ বিট টাইম। আমি খুব হতাশ নই, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে আর কি ক্রমাগত চালিয়ে যাওয়া। এগুলো যে আমরা যে আলোচনাটা আছে করলাম যে এটা ঠিক না, আমরা কথার জবাব কথা দিয়ে দেব, যুক্তির জবাব যুক্তি দিয়ে দেব, আমরা কাউকে হুমকি দেব না। এখন তো ব্যক্তিগত ইস্যু নিয়ে আসা তো একটা ইস্যু, হুমকি আছে। ধরুন আপনার সাথে দ্বিমত হলেই হুমকি, হুমকি হুমকি অন্য কিছু না, স্পষ্ট তো দ্বিমত হুমকি। হলেই। আমি প্রচুর হুমকি দেখছি, তো আমাকে কোথাও পাওয়া গেলে এই করে ফেলা হবে, আমার বাসার ঠিকানা কেউ দিতে পারে কিনা, মানে এই ধরনের আলাপও। কিন্তু আপনাদের ব্যাপারে যারা খুব বেশি তো আপনারা না, খুব অল্প সংখ্যক যারা খুব প্রভাব রাখেন বা মানুষ আপনাদের ভিডিও আপলোড করলেই দেখার চেষ্টা করে, এখন কিন্তু আপনাদের ব্যাপারে একটা তীব্র সমালোচনা রয়েছে। সেটা হলো কে কোন কথা বলবে আপনাদের দর্শকরা সেটা কিন্তু আগেই জেনে বসে আছে। এটা কেন হচ্ছে? এটা 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 খুব স্পষ্ট কারণ আছে, আমি আমারটা বলতে পারি। যেমন ধরুন 2টো জিনিস আছে, একটা হলো আপনি জাস্ট একজন অ্যানালিস্ট হতে পারেন, আবার আপনার নিজস্ব অপিনিয়নও থাকতে পারে। আমার তো অপিনিয়ন আছে নিঃসন্দেহে। পোস্ট শেখ হাসিনা বাংলাদেশ কেমন হবে সেটা নিয়ে আমার একটা অপিনিয়ন আছে নিঃসন্দেহে। ধরুন বাংলাদেশে খেলাফত যিনি কায়েম করতে চান, আমি কিন্তু তার বিরুদ্ধে দাঁড়াবো। বাংলাদেশে খেলাফত কায়েম করার জন্য আমি অন্তত শেখ হাসিনার বিরুদ্ধে ফাইট করি নাই। ধরুন আপনি সবগুলি রাজনৈতিক দলের সমালোচনা করছেন, আবার একটা দলের করছেন না, আবার আরেকজন আপনি যার সমালোচনা করছেন শুধু তাকেই সমালোচনা করছে। আরো যে 2টো রাজনৈতিক দল রয়েছে এবং তারা সমালোচনার যোগ্য তাদের কাজের কারণে, সে বিষয়ে মুখ খুলছে না। এই প্রবলেমটা তৈরি হয়েছে। না, এখানে আবার একটু ভিন্নতার জায়গা আছে, ভিন্নতার কারণটা বলি। যেমন ধরুন সমালোচনা করা হচ্ছে না কথাটা ঠিক না, আমি আমার জায়গা থেকে যদি বলি, আমি সমালোচনা সবারই করি, কম বেশি করি, কিন্তু এখন হলো কি কোন প্রবলেমটা বড় আর কোন প্রবলেমটা ছোট। ধরুন একটা দলের করাপশনের প্রশ্ন এসছে, আমাদের জাতির জন্য এই করাপশনের প্রশ্নটা প্রধান, নাকি বাংলাদেশে পোস্ট 5th অগস্ট আমাদের এখানে ইসলামিক এক্সট্রিমিজম বা ফান্ডামেন্টালিজম সিরিয়াসলি মাথাচাড়া দিচ্ছে বলে মনে হয়? সেটা আপনার মতামত থাকতে পারে, কিন্তু দুটোই বলেন না, পার্থক্য আছে। ওই যে বললাম আমার প্রায়োরিটি আছে, তো কারণ আমার কাছে কোন লড়াইটা আমার আগে করা দরকার বলে মনে হয় সেটার মধ্যে আমি ভিন্নতা আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, খোলাখুলি বলছি, বাংলাদেশে কোনো দল আসবে না যে দলটা এসব পেটি কথাগুলো মানে করাপশনের বাইরে থাকবে। এটা আমাদের চেষ্টা কি করতে পারি, আমরা কমাতে পারি। একটা উদাহরণ দেই আপনাকে, ইন্টারেস্টিং। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যে একটা দুর্নীতি ধারণা সূচক করে না, ওটার যে 1 নাম্বার হয়, ডেনমার্ক হয়, ফিনল্যান্ড হয়, একবার মানে ভালোর দিক থেকে যে 1 নাম্বার হয়, সে 100তে 90-এর নিচে 88, 87, মানে সেও 100 পায় না। There is no zero corrupt country. তো আমরা কি করতে পারি, আমরা চেষ্টা করতে পারি ওটা আসবে কখনো যত কমানো যায়, এবং আমাদের ওই যে ওই মূল জায়গাটা ওটা আমাদের এখন প্রধান। বা ধরুন কেউ একজন মনে করছে বাংলাদেশে এখন একটা বিপ্লবী সরকার গঠন করিয়ে দিয়ে আমাদের আর একটা এনার্কি বাড়ি দেয়, কেউ মনে করছে কি ওখানে সব ভেঙে ফেলো, একটা এনার্কি তৈরি করে ফেলো। আমার কাছে স্টেটের জন্য এগুলো অনেক বেশি অ্যালার্মিং মনে হয়, আমি ওগুলোকে একটু বেশি প্রায়োরিটি দেই। এখানে ফরিদ ভাই একটা জিনিস বলি, যেটা আপনি প্রত্যাশা করছেন, ধরুন ফর এক্সাম্পল জাহিদ ভাই একটা ভিডিও বানাচ্ছে, আপনি বলছেন যে বা জাহিদ ভাই তার ইউটিউবে যতগুলি ভিডিও বানায় সবগুলি হচ্ছে, এটা এক্সাম্পলের জন্য বলছি, সবগুলি হচ্ছে যে অনেকগুলি পার্টির সমালোচনা করে, উনি পার্টিকুলারলি একটা পার্টির, এই রাইটস কিন্তু তার আছে, এটা তো সে করতেই পারে। সে কি নিজেকে নিরপেক্ষ ঘোষণা করেছে? না, একদম। তার একটা পলিটিক্যাল ভিউ থাকতে পারে। সুতরাং আমি এখানেও আবার ওই আগের কথাটাই বলবো, মানুষের বর্জন এবং গ্রহণের একটা স্বাদ তৈরি হতো। আমি কি বর্জন করবো, উনি প্রতিদিন 10টা ভিডিও বানাক না, আমি তো বহু মানুষকে দেখি এভরিডে 30-40টা করে স্ট্যাটাস দেয়, তার লাইক পড়ে 3টা 4টা, আবার একজন মাসে একটা দিচ্ছে, তার এটা হচ্ছে যে আপনার মানে ইন্টারনেট ভেঙে যাচ্ছে। সুতরাং ব্যাপারটা হচ্ছে আপনার মানুষ বর্জন ও গ্রহণের জায়গায় যদি আরেকটু সচেতন না হয়, আমাদের কিন্তু 5 আগস্ট শিখে গেছে, আমাদেরকে আরেকটু সচেতন হইতে হবে, আদারওয়াইজ বিপদ আছে। যে আমরা হুট করে লাফিয়ে পড়বো, কথায় কথায় রাস্তাঘাটে এসে দখল করবো, যমুনায় চলে যাব, শাহবাগে চলে যাব, এই করে আপনি বাংলাদেশকে এগোতে দিবেন না, আসলে এটা বাংলাদেশের ক্ষতি। সো এই
আমরা অফলাইনে অর্থাৎ স্ট্রিটে এসে যখন আন্দোলন করছি এটা বলছি, আমাদের কিন্তু অনলাইনেও চিন্তা করতে হবে কারা এগুলিকে উস্কে দিচ্ছে। সুতরাং আপনি কার উস্কানিতে পা দিবেন, কোনটা দিবেন না, এই বিবেচনা বোধটুকু থাকতে হবে আসলে। প্রিয় দর্শক, আমরা আবার একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20। প্রিয় দর্শক, আবার স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠান। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদুর রহমান, রয়েছেন প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি ফয়েজ আহমদ। আমরা ফাইনালি যেটা আলোচনা হয়েছে, আমরা যেভাবেই বলি না কেন, ফাইনালি নির্বাচনটাই একটা টার্গেট। নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হতে হবে। কিন্তু এখন কি এরকম একটা পরিস্থিতি দেশে আছে যে যে কোনো বিষয়ে আমি 100% বিরোধিতা করব? সেই সুযোগ কি রয়েছে এই মুহূর্তে? না, আপনি দেখুন, যে কোনো জিনিসের 100% বিরোধিতা করা, এটা মানে প্রশ্নটা আমার কাছে এরকম যে আপনি কোনো বিষয়ে কোনো রাজনৈতিক দল এটা করছে না, সেই কারণে বলছি। আমি এটা পার্সোনালি বা সরকারের দিক থেকে আমি যা দেখি সেটা আমি মনে করি না। আমি মনে করি না যে সরকারের কোনো সিদ্ধান্তে বা সংস্কারের কোনো সিদ্ধান্তে বা নির্বাচনের কোনো প্রশ্নে সবগুলি রাজনৈতিক দলকে কোনো বিষয়ে শতভাগ একমত হতে হবে। জি, এটা হওয়া উচিত না, এটা হওয়া ভালো না দেশের জন্য। তাহলে আর রাজনীতি থাকে না এখানে। বরঞ্চ কোনো রাজনৈতিক দল অনেক বেশি একমত হবে, কোনো রাজনৈতিক দল অনেক দ্বিমত থাকবে। যে দ্বিমত থাকবে তার দ্বিমতের লেভেল কমতে থাকবে, একমতের দিকে আসবে। যে অনেক বেশি একমত সেও কিছু ছাড় দিবে। এটার মধ্যে দিয়ে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে পারবো। আদারওয়াইজ তো পুরো ব্যবস্থাটাই ভিন্ন হতো। যদি সবাই কোনো বিষয়ে একমত হয়ে যাবে, সবাই কোনো বিষয়ে দ্বিমত হয়ে যাবে, তাহলে তো আমরা এই 10 মাস পর্যন্ত সার্ভাইভই করতে পারতাম না, কোনো পরিসরে না, না সরকারে না নাগরিক জীবনে, কোনো জায়গায়। সুতরাং আপনি দেখেন না, আপনি আমাদের এখানে আপনি তো পলিটিক্যাল পার্টিগুলি নিয়ে আমরা যেটা মনে করি আর কি, যে পার্টিগুলি কত উত্তপ্ত কথাবার্তা বলছে, কত কিছু হচ্ছে। আপনি দেখুন তো, এখন পর্যন্ত ওই অর্থে আমাদের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে নিজেদের মধ্যে বড় কোনো সংঘাত তৈরি হয়েছে কোনো পার্টির মধ্যে? এনসিপির সঙ্গে বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে এনসিপির কারো হয়েছে? ওই অর্থে তেমন কোনো নিজেদের মধ্যে মৌখিক পর্যায়ে রয়েছে এখন পর্যন্ত। নিজেদের মধ্যে যে পারস্পরিক মৌখিক পর্যায়ে থাকলে অসুবিধা নেই। না, দেখুন, আপনার বড় কারণ হচ্ছে কেন আপনার মৌখিক পর্যায়ে থাকা বা কেন আমরা নিয়ন্ত্রিত অবস্থায় আছি এখনো, মানে নিয়ন্ত্রিত বলতে আমি তাদের মধ্যে সম্মানবোধের জায়গাটাকে বোঝাচ্ছি। এর অন্যতম কারণ হচ্ছে, ভাই, 5 আগস্টের আগ পর্যন্ত তো আপনারা সবাই একই জায়গায় ছিলেন। এত দ্রুত বাংলাদেশের সভ্য মানুষ চোখ উল্টে ফেলতে পারে না আসলে। সুতরাং আমরা বিশ্বাস করি আমাদের যে রাজনৈতিক দলগুলির মধ্যে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ এখন তৈরি হয়েছে বা যেটা এক্সিস্ট করছে, এটা আরো শক্তিশালী হবে সামনের দিনগুলিতে। ডক্টর জাহিদ, একটু অন্যরকম ভাবে আমরা কিছু বিষয় দেখছি বা লক্ষ্য করছি, একটা সমালোচনা এসছে। সেটি হলো, বাংলাদেশে আওয়ামী লীগের একটা ভোট ব্যাংক রয়েছে। সে ভোট ব্যাংক যেরকম শোনা যায় হয়তো তত না, আরো কম, এখন আরো কম। কিন্তু প্রশ্ন উঠেছে যেটা, সেটি হলো যে এই ভোট ব্যাংককে কেন্দ্র করে কোনো রাজনৈতিক দল, একাধিক, তারা তাদেরকে নানাভাবে আশ্রয় প্রশ্রয় দেওয়ার চেষ্টা করছে বা দিচ্ছে। এটা শুধু অভিযোগ নয়, আমরা কোনো জায়গায় টেরও পাচ্ছি। সবচেয়ে ভয়ঙ্কর যেটা, সেটি হলো এই সুযোগটা আওয়ামী লীগের অনেকে কাজে লাগাচ্ছে। তারা ওই সমস্ত দলের প্ল্যাটফর্মে ভিড়ে যাওয়ার চেষ্টা করছে এবং তারা যে ধরনের বয়ান তৈরি করার চেষ্টা করছে, সেই বয়ান কিন্তু আওয়ামী লীগের বয়ান। এবং আপনি লক্ষ্য করবেন তাদের অনেকেরই বয়ান শুধু প্রফেসর ইউনূসের সমালোচনা এবং বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সমালোচনা। কিন্তু আপনি ব্যক্তিগতভাবে সরকারকে সমালোচনা করেন বটে,
কিন্তু সবাই জানে যে ডক্টর জাহিদ আবার ওনও করে, কিন্তু আমরা জানি তারা ওন করে না। এই যে সংকটটা তৈরি হচ্ছে, একটা নতুন বয়ান তৈরি করার তারা চেষ্টা করছে, এটা তো একটা সংকট তৈরি করবে সামনের দিনগুলোতে। আমি খুব মেজর সংকট দেখি না। প্রথম আপনি হচ্ছে আওয়ামী লীগের যারা আছে তাদেরকে, মানে আমাদের 5 আগস্টের পর এই আলাপটা সিরিয়াসলি করা দরকার ছিল। আমরা আসলে এই জায়গায় খুব বেশি এগোইনি। Right. মানে এই যে দুটো ভাগ, একটা হচ্ছে একটা অংশ ভোট দেন এবং তারা কখনো আওয়ামী লীগের বেনিফিট নেন নাই। আমার কাছে খুব অবাক লাগে, মানে আমি যারা আওয়ামী লীগের বেনিফিট নিয়ে আওয়ামী লীগকে ভোট দেয়, সমর্থন করে, আমি সেটা কারণ খুঁজে পাই, মানে যে উনি বেনিফিট পান। আমি একটু পার্সোনালি বলি, শেখ হাসিনার সময় তো অসংখ্য টকশো করেছে আওয়ামী লীগের লোকজনের সাথে। আমি অনেককে দেখেছি তারা সেই অর্থে শেখ হাসিনা যা করছেন বা দল যা করছে অত পছন্দ করে, কিন্তু উনি এমপি হয়ে গেছেন, উনি দলের এই জায়গায় আছেন, সো তার একটা হিসাব নিকাশ আছে। কিন্তু খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে আমি দেখি কিছু মানুষজন জীবনে আওয়ামী লীগের কোনো বেনিফিট নেন না, কিন্তু উনি এখনো আওয়ামী লীগ করেন। মানে খুবই 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 এটা দুঃখজনক ব্যাপার। ধর্ম হিসাবে নিয়ে নিয়েছে, কিন্তু অনেকের রয়েছে এরকম। এটা তো আছে এখন আমাদের সোসাইটিতে। জি। মানে আমি দফায় দফায় শেখ হাসিনা যা করেছেন, 14তে যা করলেন, 18তে যা করলেন, আমি ইভেন 24 আসার প্রয়োজন দেখি না, তারপরও আওয়ামী লীগ সমর্থন করছে না। 24-এ যা করে গেলেন তারপরও আওয়ামী লীগ। এটা বিস্ময়কর। তো এখন আছে তো এই মানুষগুলো সোসাইটিতে, সো আমাদের এই মানুষগুলোকে তো আমরা কোথাও ঝেঁটিয়ে বিদায় করে দিচ্ছি না। তাকে কিভাবে আমরা আমাদের সোসাইটিতে অ্যাকোমোডেট করব, তার সাথে কিভাবে রেকনসিলিয়েশন হবে, এই আলাপগুলো কিন্তু হয় নাই। না, হয়নি। আচ্ছা, আরেকটা ক্লাস যেটা আপনি বলছেন, যারা অ্যাক্টিভিস্ট ছিল, যারা দলের নেতা কর্মী ছিল, অ্যাক্টিভলি কাজ করেছে, কি করব তাদেরকে নিয়ে? এটা আরেকটা নতুন প্রবলেম। কেন বলছি? এর মধ্যে কতগুলো এথিক্যাল প্রশ্ন আছে। একটা হচ্ছে, আমরা তো ফৌজদারি অপরাধে যারা জড়িত ছিল, ফৌজদারি অপরাধ তো তামাদি হয় না, সুতরাং আজ হোক আর 50 বছর পরে Right. তার বিচার হবে। কিন্তু কিছু অ্যাক্টিভিস্ট আছে যাকে আপনি সরাসরি হয়তো ফৌজদারি অপরাধে অ্যাকিউজ করতে পারছেন না, তার রাজনৈতিক অবস্থানটা কি হবে? এরাই কিন্তু বয়ানটা তৈরি করেছে আসছি আওয়ামী লীগের হ্যাঁ, পক্ষে। তো এখন তার রাজনৈতিক বয়ানটা কি হবে? আবার আমরা এই প্রশ্ন করতে পারি, আওয়ামী লীগের মতো একটা দলকে এত কিছু দেখার পরও যে সমর্থন করে নৈতিকভাবে বা যা তার হয়ে কাজ করে, সে ক্রাইম যদি নাও করে, এটা ইটসেলফ একটা ক্রাইম কিনা, এই আলাপও কিন্তু হতে পারে। সো জিনিসটা খুব জটিল আসলে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি, কিভাবে পারবো জানি না, আমরা একটা কনসেনসাস করে যদি পারি, এদেরকে তো অ্যাকোমোডেট করতে হবে। যারা রাজনীতি একবার করে তাদের রাজনীতি করার টেন্ডেন্সি থাকে। এখন আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেছে, তো যারা ক্রিমিনাল অফেন্স করে নাই সরাসরি, তাকে তো কোথাও একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দিতে হবে। এবং আপনার সাথে আমি একটা জায়গায় একমত, সরকারের সমালোচনা করা যাবে, বা তারা যদি এখন দেখা যায় তারা এসে রেদার আওয়ামী লীগের কোনো পারপাস সার্ভ করছে, জি জি। এটা ইনফ্যাক্ট আমরা হতে দিতে পারি না। আমরা যদি ঠিকঠাক মতো শেখ হাসিনা কি করেছে এটা ডকুমেন্টেশন করে আমাদের সমাজে রাখতে পারি। খেয়াল করুন, ডকুমেন্ট রাখলেই হয় না সব সময়। এবং খেয়াল করবেন, আমাদের অনেক দিন চলে গেল, আমরা খুব সিগনিফিক্যান্ট গান কি তৈরি করেছি, খুব সিগনিফিক্যান্ট গল্প লিখেছি, একদম খুব স্পষ্ট করে বলি, সিনেমা আসলে বানিয়েছি। ফ্যাসিস্ট বিরোধী যারা আন্দোলনে ছিল, নতুন রাজনৈতিক দল বা পুরনো রাজনৈতিক দল, জি। আসলে নিজের কোনো বয়ানই তৈরি করতে বয়ানই পারে তৈরি না। করে। So এই বয়ান তৈরি এবং প্রতিষ্ঠিত রাখার জন্য কিন্তু জি। কালচারাল ফাইট লাগে। সো আমরা যদি এগুলো ঠিকঠাক মতো করতে পারি, আমি বিশ্বাস করি ওরা এবং সেই কালচারাল ফাইটে বা চিন্তার জগতে যদি সেই আওয়ামী লীগ বয়ান যারা তৈরি করেছিল তারাই যদি আবার এসে সামনে দাঁড়ায়, তা তখন কি হবে? একদম খুবই ভাইটাল প্রশ্ন, এবং এটাই বিপদের জায়গা। জি। রাদার আমরা এখন নিজেদের মধ্যকার কালচারাল ফাইটে ঢুকে পড়েছি, রাইট লেফট, শাহবাগ না শাপলা করতে 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 আসলে এই পরিস্থিতি তৈরি হচ্ছে। সো এটা একটা অ্যালার্মিং সাইন, এবং এই সুযোগ আসলে নেবে, তারা বসে আছে। আর আমাদের মনে রাখতে হবে, এটা শুধু আওয়ামী লীগ না, আওয়ামী লীগ মানে আওয়ামী লীগ এবং তার টাকা, এটা মানে ইন্ডিয়া, যেটা Right, সবচেয়ে জরুরি কথা। এত পাওয়ারফুল একটা দেশ যে ডিফিটেড হয়েছে আটারলি আমাদের এখানে, সে ছেড়ে দেওয়ার কোনো কারণ নাই। ওদের বিশাল ক্ষতি হয়েছে, কেমনে ছাড়বে? উই মাস্ট বি ভেরি কেয়ারফুল। আমি আপনার সাথে একমত যে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। যে আপনি কিছু বলবেন? আমি একটু যোগ করি, সেটা হচ্ছে এটা খুব জরুরি যে 5 আগস্টের পরে আমাদের এখানে সোসাইটিতে, এন্টায়ার সোসাইটিতে রিকনসিলিয়েশনের একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল। সেটা এনিহাও সরকারের দিক থেকে সরকার একটা কাজ করছে, আশা করি খুব দ্রুত হয়তো একটা ফর্মাল শেপের মধ্যে নিয়ে আসতে হবে। তা রিকনসিলিয়েশন এমন একটা প্রসেস, এটা শুধু যে ফর্মাল হতে হবে বিষয়টা জানা, সোসাইটিতে অটোমেটিক্যালি হয়ে যায়। এখন এই অটোমেটিক্যাল রিকনসিলিয়েশনের ক্ষেত্রে আমাদের এখানে রাজনৈতিক দলগুলির, যেটা বলছেন এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিগুলি আছে, এদের মধ্যেকার নিজস্ব কিছু কিছু জায়গায় দ্বন্দ্ব, বিবাদ, বা আমি এটাকে যদি বলি লাইট অল্টারকেশনের মধ্যে তারা একরকম আছে। এটার ফলেও এই যেই মানুষগুলিকে, যেটা হচ্ছে সরাসরি সে ফৌজদারি অপরাধের সঙ্গে সম্পৃক্ত নয়, শুধু আওয়ামী লীগকে ভোট দিয়েছে হয়তো, এলাকায় আওয়ামী লীগের মিছিলে গিয়েছে হয়তো, এরকম এই মানুষগুলিকে কি করবেন, এরকম একটা সিদ্ধান্তে আসার দরকার আছে। কিন্তু আনফর্চুনেটলি যেটা সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে
রিকনসিলিয়েশন তো হচ্ছে না, বরঞ্চ আওয়ামী লীগের কিছু লোককে আমরা এক্সিস্টিং পাওয়ারফুল পলিটিক্যাল পার্টির মধ্যে এঙ্গেজ করে তাদের বয়ানটা অভিন্ন, তাদের বয়ান এদেরকে প্রচার করতে দেখি। আমরা দেখি আওয়ামী লীগের এই টিমের বানানো ভুয়া ভিডিও গণতন্ত্রের পক্ষের, অভ্যুত্থানের পক্ষের শক্তিকে বারবার বলতে। তাহলে আমরা কোথায় আছি? এটা খুবই অপ্রত্যাশিত। এখানে আরেকটা বিষয় খুব জরুরিভাবে বলা প্রয়োজন, যে আলাপটা জাহিদ ভাই শেষ সময় করছিলেন, যে আমরা কি কোনো সাংস্কৃতিক চর্চার মধ্যে ঢুকতে পেরেছি? ইতিহাসের এরকম অনেক ভয়াবহ চরিত্রকে আমরা গল্পে পেয়েছি, সুতরাং সেটা আমরা হাজির করতে পারিনি। এর অন্যতম ব্যর্থতা হচ্ছে, আমি একজন তরুণ মানুষ হিসেবে বলি, আমি সরকারের দায়িত্বে আছি বলে না, আমার উপলব্ধির জায়গা থেকে আমি তো একজন এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধের মানুষ, সে হিসেবে বলি, আমাদের সোসাইটিতে, আমাদের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে বুদ্ধিভিত্তিক চর্চার অবমূল্যায়ন এর জন্য সবচেয়ে বেশি দায়ী। আপনার এখানে কিছু মানুষ বুদ্ধিভিত্তিক চর্চাটাই করবে, সেটাকে আপনি পলিটিক্যাল পার্টি বলেন, আপনি পাওয়ারে বলেন, যেখানেই আছে, আপনার নানানভাবে এদেরকে পেট্রন করতে হবে, আদারওয়াইজ এই বুদ্ধিভিত্তিক চর্চা হবে না। আপনি এখানে এখন যে বুদ্ধিভিত্তিক চর্চা করতে যায়, কিছুদিন করার পরে সে দেখে যে এই চর্চা করে লাভ নেই, তার চেয়ে আমার সরাসরি পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হওয়া ভালো, তাতে আমি একটা পদ পাবো, আমি একটা ওই দায়িত্ব পাবো, এভাবে বেনিফিশিয়ারি হব। সো আমাদের তরুণদের মধ্যে একটা সংকট আছে, আমরা খুব লোভ, আমাদের অনেক লোভ, আমরা অল্প দ্রুত পেতে চাই, অনেক কিছু পেতে চাই, আমাদের সংকট আছে, আমরা জ্ঞানগত চর্চাটা করি না। আর বড় সংকট হচ্ছে আমাদের কেউ পেট্রনও করে না। এই ক্রাইসিসটার কারণে হয়তো এই ফেসিবারটাই যেভাবে মানে আপনার আর্কাইভ হওয়া দরকার সেটা হবে না। ডক্টর জাহিদুর রহমান এবং ফয়েজ আহমদ, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।